আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ব্যাংক স্কুলের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির বেগ অষ্টম শ্রেণীর ক্লাস উপস্থাপন করতেছি। আমাদের অনুশীলনী 4.4-এর গসাগু সম্পর্কে ফারুক স্যার আলোচনা করছেন। আজকে আমি আলোচনা করব লসাগু অঙ্ক নিয়ে। লসাগু কি সে সম্পর্কে আগে আমরা জানি। লসাগু শব্দের অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত। এর অর্থগুলো কি? আমরা তো সাধারণত বলেই থাকি যে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিত। লঘিষ্ঠ কি? লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট। লঘিষ্ঠ শব্দের অর্থ কি? ছোট। সাধারণ, আমরা সবসময় বলি যে লঘিষ্ঠ সাধারণ। সাধারণটা কি? সাধারণ যেটা সবার কাছেই থাকে। যেমন একটা সাধারণ মানুষ বলতে আমরা কি বুঝি? যার চোখ, নাক, মুখ সব কিছুই ঠিক আছে। আচ্ছা, যদি একটা মানুষের একটা পা না থাকে, এটাকে আমি সাধারণ মানুষ বলতে পারবো না। কাজেই যার সব জায়গায় থাকবে, সব জায়গায় একই রকম থাকবে, সেটাই হচ্ছে সাধারণ। তার মানে সাধারণ মানে হচ্ছে কমন। এবার আসি গুণিত। সবাই বলেই থাকি গুণিত, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতকটা কি? এই গুণিতক সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। গুণিতক মানে হচ্ছে আমরা যে নামতা পড়ি, এই নামতাটাই হচ্ছে গুণিতক। ছোটবেলা থেকে অনেক নামতা পড়ছি, 1-এর নামতা, 2-এর নামতা, 3-এর নামতা, 4-এর নামতা, 5-এর নামতা। এই নামতাগুলো হচ্ছে গুণিতক। তাহলে গুণিতক বলতে আমরা নামতাগুলোকেই বুঝলাম, যে ছোট থেকে আমরা যে নামতাগুলো পড়তেছিলাম। এখন গুণিতকের সুস্পষ্ট বা ভালো মানের সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে আমরা কিভাবে দিব? গুণিতক হচ্ছে কোনো একটি সংখ্যা দ্বারা, আবারও বলছি, কোনো একটি সংখ্যা দ্বারা স্বাভাবিক সংখ্যার গুণফলগুলোকেই বলা হবে ওই সংখ্যার গুণিতক। যেমন ধরো 4-এর সঙ্গে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা গুণ করতে পারি। স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় 1 থেকে শুরু করে যে কোনো সংখ্যা। যেমন ধরো আমি 2 বসালাম, বা অন্য কোনো যে কোনো স্বাভাবিক সংখ্যা আমরা এখানে বসাতে পারি। বসানোর পরে যে গুণফলটা পাওয়া যাবে, যেমন 4 × 8, এই 8টা হচ্ছে গুণিতক। কার গুণিতক? 4-এর গুণিতক। কারণ নির্দিষ্ট সংখ্যাটা আমরা 4 ধরছি। আবারও বলতেছি, তাহলে গুণিতকটা কি? কোনো নির্দিষ্ট সংখ্যার সাথে যে কোনো স্বাভাবিক সংখ্যা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায়, তাকে ওই সংখ্যার গুণিতক বলে। এবার আসি আমরা অঙ্ক। আমাকে কি নির্ণয় করতে হবে? আজকে লসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। আচ্ছা, সবার আগে আমরা দেখি যে 5 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, 15 একটা সংখ্যা, এইগুলোর আগে লসাগু নির্ণয় করা শিখি। আমরা শিখলাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে ছোট, সাধারণ, কমন গুণিতক মানে নামতা। তাহলে এই নামতাগুলো একটু দেখি। 5-1-এ 5, 5-2-এ 10, 3-5-এ 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। ধরো যে এভাবে চলতেই থাকে। মনে রাখতে হবে গুণিতক একটা অসীম সেট, যেটার কখনো শেষ নাই। নামতার কখনো শেষ হয় না, এটা চলতেই থাকে। এরপরে আসি 10-এর নামতা যখন পড়ি আমরা। 5-1-এ 10, 10-2-এ 20, 3-10-এ 30, 4-10-এ 40, 5-10-এ 50, 6-10-এ 60, এভাবে চলতেই থাকে। 15 নামতা যদি পড়ি আমরা, তাহলে 15-1-এ 15, 15-2-এ 30, 3-5-এ 45,
4 15 60, এভাবে 15 নাম্বার চলতেই থাকে। এখন এই নামতারগুলোর মধ্যে আমরা আগে সাধারণ উপাদানগুলোর কমন নেওয়ার চেষ্টা করি। সাধারণ যেমন ধরি যে 10 যায় না, যে 15 আছে উপরে 15 যাবে না, তাহলে কত যাচ্ছে 30। দেখো এই 30 কমন যায় আমাদের, তাহলে আমাদের একটা কমন আসলো 30। এরপরে যদি দেখি লক্ষ্য করি যে আরো কমন আসছে 60 তাহলে 60, এরকম অসংখ্য কমন আসতে পারে, অর্থাৎ সাধারণ উপাদান আসতে পারে। এই অসংখ্য সাধারণ উপাদানগুলোর মধ্যে সবচেয়ে ছোট কি, যে সংখ্যাটা সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ, তাকেই আমরা বলতে পারি লসাগু। তার মানে এই তিনটা সংখ্যা লসাগু হলো 30। ঠিক এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম। এরপরে আরো একভাবে লসাগু নির্ণয় করা যায়, একটু লক্ষ্য করি। যেমন ধরো 5 15 30, 5 10 15, এটা একটু দেখি 5 10 15, এভাবেও লসাগু নির্ণয় করা যায়। আচ্ছা দেখো তো সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা অন্ততপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায়? এক দ্বারা তো সবাইকেই যায়, এক দ্বারা চেক করার দরকার নাই, তাহলে আমরা 2 দ্বারা চেক করি। 2 দ্বারা কি যাবে কাউকে ভাগ করা? তাহলে 3 দ্বারা চেক করি, 3 দ্বারা একটা যাচ্ছে, কিন্তু বাকি 2টা ভাগ করা যায় না। তাহলে আমাকে এর পরবর্তী সংখ্যাটা চিন্তা করতে হবে, কারণ কমপক্ষে 2টাকে ভাগ করতে হয় যেহেতু। আচ্ছা 4 দিয়ে দেখি, 4 দিয়েও যায়। 5 দিয়ে যায়? হ্যাঁ 5 দিয়ে যায়। তাহলে 5 একে 5 1 হয়ে যাবে। 5 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 5 দিয়ে 10, 3 5 আর কি যায়? আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা এটাকে যাবে না। তখন কি করতে হবে? যে বাইরের সংখ্যাগুলো পাওয়া যায়, এই বাইরের সংখ্যাগুলো গুণ করতে হবে। 5-এর সঙ্গে আমরা যখন 2 গুণ করতেছি কত হলো? 5 গুণে 10, 10-এর সঙ্গে আরো যখন আমরা 3 গুণ করব, 3 10-এ 30। এই হচ্ছে লসাগু। আবারও বলতেছি, বাইরের সংখ্যাগুলো কি করব? গুণ করব, তাহলে আমরা লসাগু পেয়ে যাব। তাহলে 5 দুগুণে 10, 3 10-এ 30, তার মানে 5 10 15 এর লসাগু আসবে 30। তাহলে আমরা লসাগু নির্ণয় করা শিখলাম। এরপর এগুলো ব্যবহার করে আমরা অঙ্কে কিভাবে রাশিগুলোর লসাগু নির্ণয় করব। এখানে কয়েকটা রাশি উল্লেখ করছে, মনে রাখতে হবে, যেহেতু কমা চিহ্ন আছে, কমার সামনে এটা একটা রাশি এবং এর সামনে এটা আরেকটা রাশি, এটা আরেকটা রাশি। এখানে 3টা রাশি দেওয়া আছে, বীজগণিতীয় রাশি। এই রাশিগুলোর লসাগু নির্ণয় করতে হবে। সবার প্রথমে আমরা আগে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। আমরা একটু আগে দেখলাম যে 5 10 এবং 15 এর লসাগু কত হয়? 30 হয়। তাহলে আমরা লিখতে পারি যে 22 নম্বরে সমাধান 5, 10, 15 এর লসাগু কত আসে? 30 আসে। এরপর দেখি যে কি আছে, সংখ্যার পরে আছে a যোগ, তাহলে a গুলোর লসাগু বের করব। এখানে আছে কি? a স্কয়ার, তাহলে a স্কয়ার লিখলাম, কমা এখানে লিখলাম a, আর এখানেও a। তাহলে এই 3টা পাচ্ছি আমরা, একটা a স্কয়ার, একটা a, আরো একটা a। এই 3টা এর লসাগু কত হবে? আমরা জানি লসাগু নির্ণয় করার সময় সবচেয়ে বড় যে পাওয়ারটা সেটা নিতে হবে। এর পাওয়ার কত? 1, তার মানে এটা নিব না। এখানে এর পাওয়ার কত? 1, এটাও নিব না। এখানে পাওয়ার কত? 2, যেহেতু এটা বড় সুতরাং বড়টাকেই আমাকে নিতে হবে।
তাহলে a স্কয়ার। এবার b গুলো লসাগু চেক করি। তাহলে এখানে আছে b কিউব, এখানে আছে b স্কয়ার, এখানে আছে b কিউব। এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় দেখা যাচ্ছে b কিউব, যে কোনো একটা নিলেই হয়। তাহলে আমাদের b গুলোর মধ্যে লসাগু হচ্ছে b কিউব। এরপরে আসি c গুলো লক্ষ্য করি। এখানে c স্কয়ার, প্রথম লাইনে c স্কয়ার, পরের রাশিতে c কিউব, কমা আবার c। এত এর লসাগুটা কত আসবে তাহলে? একটু ভালো করে লক্ষ্য করি। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পাওয়ার কার? c কিউবের। তার লসাগু কে হবে? c কিউব। এখন প্রত্যেকটার যখন ভিন্ন ভিন্নভাবে লসাগু আমরা পেয়ে গেলাম, তখন পুরো রাশি তিনটার লসাগু পাওয়া যাবে। অতএব নির্ণেয় লসাগু সংখ্যা হিসেবে পাইছি 30, তারপরে a স্কয়ার, b কিউব, c। এভাবে আমরা এর মতো এই অঙ্কের মতো করে যে অঙ্কগুলো আসছে তার সবগুলোরই লসাগু নির্ণয় করতে পারবো, যে একই রকম যেগুলো থাকবে তার সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে আমাদের লসাগু। এরপরে আসি আমরা 25 নম্বরে। নম্বরের সমাধান দেখি। এখানে কয়টা রাশি আছে একটু ভালো করে লক্ষ্য করি। যে কমা আছে, কমার সামনে এটা একটা রাশি, এবং এর সামনে এটা আরেকটা রাশি, পরে আরো একটা রাশি। তাহলে এখানে আমরা তিনটা রাশি পাচ্ছি। তাহলে প্রথম রাশিটা একটু দেখি। প্রথম রাশি এখানে দেওয়া আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2। যদি কোনো রাশি দেওয়া থাকে তাহলে তার আগে উৎপাদক করে নিতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে। এখন উৎপাদক বিশ্লেষণের নিয়ম অনুসারে আমরা জানি যে সবার প্রথমে আগে কমন যায় কিনা চেক করতে হবে। দেখি পুরো রাশি থেকে কিছু কমন আসে। পুরো রাশিতে কোনো সাধারণ উৎপাদন নাই, সুতরাং কোনো কিছু কমন নেওয়াও সম্ভব না। এরপরে লক্ষ্য করতে হয় আমাদের যেটা সূত্রে পড়ে কি না। দেখি কোনো সূত্র বসানো সম্ভব? এখানে সূত্র বসানো সম্ভব নয়। তারপরে চিন্তা করতে হবে আমাকে যে মিডিল ফ্যাক্টর করতে, মিডিল টার্ম করতে মানে মিডিল টার্ম হয় কিনা। মিডিল টার্ম কিভাবে করি আমরা জানি সামনের সংখ্যা আর পিছনের সংখ্যাটাকে গুণ করে নিতে হয়। তাহলে সামনে কি আছে? এখানে x স্কয়ারের সাথে 1 আছে, কোনো না থাকলে আমরা ধরে নিই 1 আছে, এবং শেষে কি আছে? 2 আছে। তাহলে 1 আর 2 গুণ করে নিলে আমরা পাবো 2। এখন এই 2 কে কত ভাগে ভাঙানো যায়? 2 1 2। আর কোনোভাবে ভাঙানো যায় কি? যায় না। তাহলে আমাকে এই দুইটা নিয়েই মিডল ফ্যাক্টর অর্থাৎ মিডল টার্ম করতে হবে। এখন মিডল টার্ম করার সহজ কৌশল বলছিলাম যে আগে যতটুকু পারি আমরা লিখে নিই। যেমন x স্কয়ার প্লাস প্রথম চিহ্ন সহ সামনের অংশটা লিখে নিব, পরেরটা চিহ্ন সহ পিছনের অংশটাও লিখে নিব। হ্যাঁ, কথা হচ্ছে যে একটা নতুন চিহ্ন তৈরি হয়। এখানে নতুন চিহ্নটা কিভাবে তৈরি হয়? যে এই দুইটা উপরের লাইনের যে দুইটা চিহ্ন আছে এই চিহ্ন দুইটা গুণ করতে হয়। তাহলে এই দুইটা গুণ করলে কি পাওয়া যাবে? প্লাস আর প্লাসে গুণ করলে পাওয়া যায় প্লাস। এরপরে দেখতে হবে এর মধ্যে আমাদের দুইটার মধ্যে বড় কোনটা? বড় হচ্ছে 2। তাহলে বড় যেহেতু 2, তাহলে 2টা লিখবো, তার সাথে এর চলকটা লিখে দেব x, তারপরে আছে x। এবার দেখি এই দুইটার মধ্যে কি আছে, কমন নেওয়া যায় না? কি কমন নেওয়া যায়? x কমন নেওয়া যায়। তাহলে x, এখান থেকে একটা x চলে গেলে আরেকটা থাকবে, একটা x চলে আসলে আরেকটা 2 থাকবে। আর এই দুটো থেকে দেখা যাচ্ছে যে কিছু কমন আসে না, তাহলে 1 কমন নিতে হবে। তাহলে x প্লাস 2, x প্লাস 2 আবারও কমন যায়। এই দুটা কমন দিলে থাকে কি x আর এখানে প্লাস 1। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় রাশিটা দেখি।
এখানে কি আছে x স্কয়ার মাইনাস 1 আমরা জানি যে 1 এর উপরও একটা স্কয়ার দেওয়া যায় মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তার মানে একবার মাঝখানের চিহ্নটা প্লাস লিখব পাওয়ারগুলো বাদ দিয়ে আর একবার মাঝখানের চিহ্নটা মাইনাস লিখব এরপরে আসি তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে আবার এটা মিডল ফ্যাক্টর করতে হবে অর্থাৎ মিডল টার্ম কিভাবে করব ঠিক আগের মতোই সামনের চিহ্নটা ঠিক থাকবে পিছনের চিহ্নটাও ঠিক থাকে এখন দুইটা চিহ্ন গুণ করে মাঝখানের চিহ্নটা পাবো তাহলে প্লাস আর মাইনাস গুণ করে পাবো মাইনাস আর দুইকে আমরা একভাবেই বানাতে পারি 2 একে 2 বড়টাকে সামনে লিখি তাহলে বড়টাকে যদি আমরা সামনে লিখি তাহলে 2x আর ছোট হচ্ছে 1 তাহলে 1 লেখার দরকার হয় না শুধু চলকটা লিখলেই হবে তাহলে x কমন নিলে আমরা পাবো x + 2 এখানে মাইনাস আছে সুতরাং -1 কমন নিলে আমরা পাবো x + 2 তাহলে x + 2 x - 1 এখন এগুলোর মধ্যে থেকে আমাদের নির্ণয় করতে হবে লসাগু তাহলে লসাগু আমরা কিভাবে নির্ণয় করব অতএব নির্ণয় লসাগু আচ্ছা এগুলোর মধ্যে সবার প্রথম অ্যান্সারটা আগে লিখে নেওয়ার চেষ্টা করব আমরা প্রথম অ্যান্সারটা কি আছে x + 2 x + 1 পরের বারে অ্যান্সারটা একটু চেক করি পরের বারে অ্যান্সারে কি আছে x + 1 x - 1 এটার মধ্যে কোন অংশটা আমরা লিখি নাই সেই অংশটা আবার লিখতে হবে তাহলে কোন অংশটা লিখলে একটু দেখি x প্লাস অংশটা আমরা আগে একবার লিখছি তাহলে এটা লেখার দরকার নাই তাহলে আমাদের নতুন ভাবে যেটা আসছে সেটা আমাদের লিখতে হবে অর্থাৎ x - 1 x - 1 তারপরে লাইনে আরেকবার আসি এখানে দেখি যে x + 2 আছে এখানে তাহলে x + 2 কি আমরা লিখছি একবার হ্যাঁ লিখছি তাহলে এটা আর লেখার দরকার নাই তাহলে আমাকে বাকিটা লিখতে হবে বাকিটা কি আছে x - 1 তাহলে x - 1 কি আমরা লিখছি আগে হ্যাঁ x - 1 লিখছি তাহলে এটাও আর লেখার দরকার নাই তাহলে আমরা এভাবে বিভিন্ন রাশির লসাগু নির্ণয় করতে পারি এরপরে হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এবার 28 নম্বর অঙ্কে আসি এখানে 4টা রাশি দেওয়া আছে এই 4টা রাশি থেকে আমাদের লসাগু নির্ণয় করতে হবে প্রথম রাশিটা এখানে কি আছে একটু লক্ষ্য করি প্রথম রাশি AQ + BQ AQ + BQ এর আমরা সূত্র সবাই জানি তাহলে এই সূত্রটা একটু লিখে নেই যে A + B * A² - AB + B²। জাস্ট একটা সূত্র এটা তাহলে সূত্রের মাধ্যমে এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল আচ্ছা দ্বিতীয় রাশিটা দেখি A + B হোল কিউব মনে রাখতে হবে আমাদের এখানে সব সময় যে গুণ আকারে যেগুলো সর্বোচ্চ ঘাত আকারে যেহেতু প্রকাশ করার আমাদের লসাগু হচ্ছে সুতরাং এখানে সর্বোচ্চ ঘাতটাকে আর ভাঙানোর দরকার নাই এটা এভাবে রাখলেই আমরা সুবিধা পাবো অ্যান্সার বের করার জন্য পরেরটাকে একটু লক্ষ্য করি তৃতীয় রাশি কি আছে তৃতীয় রাশি a² - a² এর উপরে আবার হোল স্কয়ার আচ্ছা এবার একটু লক্ষ্য করি এর ভিতরে কি আছে ভিতরে আছে a² - b² a² - b² এর সূত্র কি পড়ছিলাম আমরা একবার ভিতরে প্লাস লিখব আর একবার মাইনাস লিখব a + b * a - b কিন্তু বাইরে যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটটা একবার লিখি তার উপরে স্কয়ার ছিল একটা এই স্কয়ারটাও দিয়ে দিলাম এখন এই স্কয়ার কি একটার উপরে না দুইটার উপরে দুইটার উপরে তাহলে a + b এর উপরেও a - b এটার উপরে এবার পরে আসি যে চতুর্থ রাশিটা কি আছে a² - ab + b² এর উপরে কি আছে a²। আচ্ছা একটু ভিতরে লক্ষ্য করি ভিতরে কি মিডল ফ্যাক্টর যাবে যাবে না কোনো সূত্র পড়বে না আবার কোনো
কমনও আসতেছে না। তাহলে এটাকে এভাবেই রাখি ভিতরের অংশটা, বাইরে পাওয়ার আছে, বাইরের পাওয়ার থাকলে তো সমস্যা নাই, আমরা পাওয়ার আকারেই অ্যান্সারগুলো লিখতেছিলাম, তাহলে এটাকেও আর ভাঙানোর দরকার নাই। তাহলে আমরা নির্ণয় লসাগুতে যাই। নির্ণয় লসাগু, আমি বলছিলাম যে প্রথম অ্যান্সারটা পুরোটাই লিখবো আমরা। প্রথম অ্যান্সারটা কি আসছে যে a প্লাস বি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তারপরে একটু লক্ষ্য করি, প্রথম অ্যান্সারটা লেখার পরে যখন দ্বিতীয় অ্যান্সারে যাচ্ছি তখন a প্লাস b আছে, কিন্তু a প্লাস b আমরা একবার লিখছিলাম, a প্লাস b সর্বোচ্চ পাওয়ারটা লিখতে হবে। এখানে পাওয়ারটা কত? 3, আর আগের পাওয়ার ছিল 1, তার মানে 3 পাওয়ারটাই আমাকে লিখতে হবে, বড় পাওয়ারটাই লিখতে হবে। এর পরেরটাতে আসি, পরেরটাতে অ্যান্সার পাইছি আমরা a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b আমরা একবার লিখছিলাম, তাহলে আর লেখার দরকার আছে? কখনোই দরকার নাই, কারণ a প্লাস b আমরা একবার লিখছিলাম এবং এখানে পাওয়ার হচ্ছে 3 আর এখানে পাওয়ার হচ্ছে 2, তাহলে এটা লেখার দরকার নাই। এরপরে আসি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার কি পাচ্ছি আমরা? একবারও লেখা হয় নাই, তাহলে a মাইনাস b টা লিখে নেই। এখন a মাইনাস b এর উপরে পাওয়ার সর্বোচ্চ কত? 2 লিখলাম। তারপরের লাইনটা চেক করি একবার, a মাইনাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা একবার লিখছি আমরা, সমস্যা নেই। কিন্তু কার পাওয়ারটা বড়, এটা না এটা চেক করতে হবে, যার পাওয়ারটা বড় সেটাই লিখতে হবে। এর পাওয়ার বড়, তাহলে এটাই আমরা লিখব। পাওয়ার আছে এখানে 2, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের হোমওয়ার্ক হিসাবে যে 3টা অঙ্ক আজকে বোর্ডে করালাম, এই 3টা অঙ্কই প্রত্যেক শিক্ষার্থী নিজ খাতায় লিখে নাম, নোট, শাখা উল্লেখ করে আমাদের কমেন্ট বক্সে জমা দিবে 2 দিনের মধ্যে। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।